বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদেরকে হাদিসের একটি বাণী শোনাতে চাই। হাদিসে উল্লেখ আছে, যাহার মধ্যে বিনয় ও দয়া নাই, সে সকল প্রকার ভালো গুণাবলী হইতে বঞ্চিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দয়া সম্পর্কে আরেকটি কথা বলেছেন জুসিয়া কুইন্সি। তিনি বলেছেন, আজীবন যে অন্যের দয়া কুড়িয়ে বেড়ায় সে কাউকে দয়া করতে পারে না। শেখ সাদি বলেছেন, বাঘের উপর দয়া করা ছাগলের উপর জুলুম করার নামান্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দয়া সম্পর্কে কয়েকটি বাণী শুনলাম। দয়া তাকেই করতে হবে যার দয়ার প্রয়োজন, অর্থাৎ মজলুমকে দয়া করা আমাদের কর্তব্য, কিন্তু জুলুমবাজদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে। জুলুমবাজদেরকে যদি আমরা দয়া করি, তাহলে মজলুমদের প্রতি জুলুম করাই নামান্তর, অর্থাৎ দুর্বলদেরকে ধ্বংস করার নামান্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দয়া একটি পরম গুণ। দয়া আল্লাহ তাআলার একটা পরম গুণ। আমি আশা করি তোমরা মজলুমদের বা দুর্বলদের প্রতি দয়া হবে, এই গুণাবলী অর্জন করবে। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় হিসাবের বইসমূহ এবং আজকে আমরা আলোচনা করব নগদান বই নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদান বইয়ের আলোচনার জন্য সবাই প্রস্তুত থাকবে। আমি আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা নগদান বই সম্পর্কে মোটামুটি একটা স্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হবে। আমাদের আজকের পাঠ এক গড়া নগদান বই এবং নগদান বইয়ের ভূমিকাগুলো নিয়ে আলোচনা। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী, তোমরা নগদান বই কাকে বলে বলতে পারবে, নগদান বইয়ের শ্রেণীবিভাগ করতে পারবে, এক গড়া নগদান বই কাকে বলে এবং এক গড়া নগদান বই কিভাবে প্রস্তুত করা হয় তা তোমরা পারবে ইনশাআল্লাহ। আমরা প্রথমেই নগদান বই নিয়ে একটা আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদান বই কাকে বলে তা আলোচনা করার পূর্বে নগদান বই সম্পর্কে একটু প্রাসঙ্গিক আলোচনা করার প্রয়োজন। নগদ অর্থ ও ব্যবসা ওতপ্রোতভাবে জড়িত। নগদ অর্থ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের চালিকা শক্তি। একটি ব্যবসায়ের অধিকাংশ লেনদেনগুলো নগদের মাধ্যমে সংগঠিত হয়। কোনো লেনদেন প্রাথমিক অবস্থায় ধারে সংগঠিত হয়ে থাকলেও তা শেষ পর্যন্ত নগদের মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের অধিকাংশ লেনদেনগুলোই নগদে সংগঠিত হয়ে থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো লেনদেন নগদে সংগঠিত না হয়ে বাকিতে বা ধারে সংগঠিত হয়, শেষ পর্যন্ত সেই লেনদেনগুলো দেনা পাওনা আবার নগদের মাধ্যমে নিষ্পত্তি হয়। সেজন্যই হয়তো বলা হয়েছে নগদান বা নগদ অর্থ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চালিকা শক্তি। ব্যবসায়ের আকার আয়তনের উপর ভিত্তি করে ব্যাংক নগদের সহায়ক ভূমিকা পালন করে থাকে। নগদ মানদণ্ডের ভিত্তিতে লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন কোনো লেনদেন নগদের সাথে সম্পৃক্ত, আবার কোনো কোনো লেনদেন নগদের সাথে সম্পৃক্ত নয়।
যে সকল লেনদেন নগদের সাথে সম্পৃক্ত সে সকল লেনদেন নিয়ে তৈরি হয় নগদান বই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের যে লেনদেনগুলো সংগঠিত হয় এখানে সাধারণত তিনটি মাধ্যমে হয়ে থাকে। একটি হলো নগদের মাধ্যমে, আরেকটি হলো ধারে বা বাকিতে, আরেকটা হলো সমন্বয়ের মাধ্যমে। তো অধিকাংশ সবচেয়ে বেশি লেনদেন সংগঠিত হয় নগদের মাধ্যমে, তার চেয়ে বেশ কিছু কম সংগঠিত হয় ধারে, এবং তার চেয়েও কম সংগঠিত হয় সমন্বয়ের মাধ্যমে। তো আমরা আজকে আলোচনা করব নগদান বই নিয়ে। তার মানে হলো যে এই যে লেনদেন সংগঠিত হওয়ার তিনটি মাধ্যম রইল, নগদ, ধারে এবং সমন্বয়, এই তিনটি মাধ্যমের মধ্যে নগদের মাধ্যমে লেনদেন সর্বাধিক সংগঠিত হয়ে থাকে, এবং যে সকল লেনদেনের সাথে নগদ থাকে বা নগদ বা ব্যাংক জড়িত থাকে এই লেনদেনগুলো নগদে বা ব্যাংকে সংগঠিত ত্বরান্বিত করে, যেমন নগদ বার্তা, সেই লেনদেনগুলো নিয়ে যে প্রাথমিক বই প্রস্তুত করা হয় তাকে বলা হয় নগদান বই। অর্থাৎ যে সকল লেনদেনের সাথে নগদ থাকে অথবা ব্যাংক থাকে, অথবা নগদ বা ব্যাংকের লেনদেন সংগঠিত হওয়াকে ত্বরান্বিত করে এই লেনদেনগুলো নিয়ে তৈরি হয় নগদান বই। তার মধ্যে মাধ্যমে আসতেছে, দেখো নগদের মধ্যে তিনটি বিষয় আসতেছে, নগদ আসে, ব্যাংক আসে, এবং আরো কিছু ঘটনা আছে যা লেনদেনকে নগদে হওয়ার জন্য ভূমিকা রাখে বা ব্যাংকে সংগঠিত হওয়ার জন্য ভূমিকা রাখে। এটাকে বলা হয় বার্তা। তাহলে যে সকল লেনদেনের সাথে নগদ থাকে, ব্যাংক জড়িত থাকে, এবং লেনদেনগুলোকে নগদে বা ব্যাংকের সংগঠনে ত্বরান্বিত করে নগদ বার্তা যেমন করে থাকে, এই লেনদেনগুলোকে নিয়ে যে প্রাথমিক বই প্রস্তুত করা হয় তাকে বলা হয় নগদান বই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি নগদ সম্পর্কে তোমরা একটি স্পষ্ট ধারণা পেয়েছো, এবং লেনদেনের যে বিভিন্ন মাধ্যমে সংগঠিত হয় সেটাও তোমরা বুঝতে পেরেছ। যেমন আমি একটি কম্পিউটার নগদ টাকায় কিনলাম অথবা ব্যাংকের কিনলাম, তাহলে এটা নগদে যাবে। আমি একটি কম্পিউটার বাকিতে কিনলাম, এটা ধারে, এটা নগদে আসবে না। আরেকটা হলো একটি কম্পিউটারের অবচয় হলো, এটা হলো সমন্বয়ের মাধ্যমে। তো এই হলো তিনটি মাধ্যম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্যায়ক্রমে আরো বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন নগদান বইয়ের আলোচনা লক্ষ্য করি। দেখো, দীর্ঘদিন ধরে প্রচলন অনুযায়ী নগদান বই 4 প্রকার, যথা 1 নম্বরে 1 গড়া নগদান বই, 2 নম্বর 2 গড়া নগদান বই, 3 নম্বরে 3 গড়া নগদান বই, 4 নম্বরে খুচরা নগদান বই। তাহলে নগদান বইকে দীর্ঘদিনের প্রচলন অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে: 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই, খুচরা নগদান বই। বর্তমান ব্যবসায়ের সর্বাধিক চাহিদা বিবেচনা করে আরো 2 ধরনের নগদান বইয়ের প্রচলন আছে, তা হলো নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। এখানে উল্লেখ করা যায় যে এছাড়াও আরো খুচরা নগদান বই আরো আলোচনা আছে, আমরা পরবর্তীতে সেগুলো আলোচনা করব। যে খুচরা নগদান বইয়ের মধ্যে শ্রেণী আছে: সাধারণ খুচরা নগদান বই, অগ্রদত্ত খুচরা নগদান বই, আমরা পরবর্তী পর্যায়ক্রমে আলোচনা করব। এখন আমরা 1 গড়া নগদান বই কাকে বলে, অর্থাৎ 2 গড়া নগদান বই কাকে বলে, 3 গড়া নগদান বই কাকে বলে, এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। 1 গড়া নগদান বই হলো যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যাংকের সাথে কোনো লেনদেন করে না অথবা কম করে থাকে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণত নগদ প্রাপ্তি এবং প্রদানের মাধ্যমে অধিকাংশ লেনদেন সংগঠিত হয়। তারাই 1 গড়া নগদান বই সংগঠন করে থাকে বা 1 গড়া নগদান বই সংরক্ষণ করে থাকে। এই নগদান বই, 1 গড়া নগদান বইয়ের হলো অনেকটা কৃষকের খতিয়ানের মতো, যেখানে একমাত্র নগদ প্রাপ্তি এবং প্রদানগুলোই লেখা হয়ে থাকে। নগদ প্রাপ্তিগুলোকে ডেবিট পাশে এবং নগদ প্রদানগুলোকে ক্রেডিট পাশে লেখা হয়ে থাকে। তার মানে হলো যে নগদান বইয়ের ছকে ডেবিট পাশে টাকার একটি ঘর থাকে এবং ক্রেডিট পাশে টাকার একটি ঘর থাকে। এই নগদান বইটাকে বলা হয় 1 গড়া নগদান বই। এবং যে 2 গড়া নগদান বই হলো যে নগদান বইয়ের ডেবিট পাশে টাকার জন্য 2টি ঘর থাকে এবং ক্রেডিট পাশেও টাকার জন্য 2টি ঘর থাকে, তাকে বলা হয় 2 গড়া নগদান বই।
ডেবিট পাশে দুইটি টাকার ঘর, একটি হলো নগদ, আরেকটি হলো ব্যাংক। এবং ক্রেডিট পাশে দুইটি টাকার ঘর আছে, একটি হলো নগদ, আরেকটি হলো ব্যাংকের। 3 ঘর নগদান বই হলো যে নগদান বইয়ে ডেবিট পাশে টাকার জন্য 3টি ঘর থাকে এবং ক্রেডিট পাশেও টাকার জন্য 3টি ঘর থাকে। এই নগদান বইকে বলা হয় 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বই টাকার ঘর 3টি হলো, একটি হলো নগদ টাকার জন্য, আরেকটি হলো ব্যাংকের টাকার জন্য, আরেকটি হলো বাট্টার জন্য। ডেবিট পাশের বাট্টাটাকে বলা হয় প্রদত্ত বাট্টা এবং ক্রেডিট পাশের বাট্টাটাকে বলা হয় প্রাপ্ত বাট্টা। এছাড়াও খুচরা নগদান বই রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রচলন অনুযায়ী 4 ধরনের নগদান বই রয়েছে, এছাড়াও আরো 2 ধরনের নগদানের প্রচলন চলে আসছে। সেটা হলো বর্তমানের ব্যবসায়ের চাহিদা বিবেচনা করে এই 2 ধরনের নগদান বই আছে, সেটা হলো নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আগেই বলেছি ব্যবসায়ের চালিকা শক্তি হিসাবে নগদান টাকা কাজ করে থাকে এবং অধিকাংশ লেনদেন যেহেতু নগদ হয়ে থাকে, নগদের লেনদেনের পরিমাণ এত বেশি হয় যে একজন ব্যক্তির পক্ষে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা সংরক্ষণ করা হিমশিম খেতে হয়। এবং একই বইয়ে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান সংরক্ষণ করলে কে 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 টাকা দিল, কে কে টাকা দেওয়া হলো, অর্থাৎ কার কাছে টাকা পাওয়া গেল, কাকে টাকা প্রদান করা হলো, এইটা যথাযথভাবে নির্ণয় করার সমস্যা হয়। এই সমস্যা দূর করার জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে এই নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদার নতুন আবির্ভাব ঘটানো হয়েছে। এর ফলে কি করা হয় যে একসাথে নগদ টাকা এবং নগদ প্রদানের যে জটিলতা, এটা দূর হয়ে যায়। একজন ক্যাশিয়ার তিনি শুধু নগদ টাকাই গ্রহণ করে থাকেন এবং আরেকজন ক্যাশিয়ার তিনি শুধু নগদ টাকাই প্রদান করে থাকেন। এতে নগদ প্রাপ্তি সহজেই নির্ণয় করা যায় এবং নগদ প্রদান সহজেই নির্ণয় করা যায় এবং তার জন্য আমাদের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা করতে হবে এবং পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এক গড়া নগদান বই নিয়ে আলোচনা করতে চাই। এক গড়া নগদান বই হলো, দেখো, অপেক্ষাকৃত ছোট ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের সাহায্য না নিয়ে তাদের যাবতীয় লেনদেন শুধু নগদের মাধ্যমে সম্পন্ন করে থাকে। তাদের ক্ষেত্রে সফলতা আসেনি ক্ষেত্রে এক গড়া নগদান বই ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে নগদান বইতে শুধুমাত্র নগদ আদান প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়ে থাকে তাকে এক গড়া নগদান বই বলে। এক গড়া নগদান বইয়ের ডেবিট পাশে টাকার একটি ঘর থাকে, ক্রেডিট পাশে টাকার একটি ঘর থাকে। বর্তমানে এক গড়া নগদান বইয়ের চাহিদা কমে আসছে। নগদান বইয়ের অঙ্ক সমাধান করার সময় বিশেষভাবে মনে রাখতে হবে যে যে কোনো নগদান বইয়ের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে ধারে বা অনগদ কোনো লেনদেন নগদান বইতে আসবে না বা বসবে না বা নগদান বইতে লিপিবদ্ধ করা যাবে না। নগদ একটি সম্পত্তিবাচক হিসাব, তাই ব্যবসায় নগদ টাকা প্রাপ্তি হলে অথবা বৃদ্ধি পেলে সেটি ডেবিট পাশে লিখতে হয়, যা নগদান বইয়ে ডেবিট পাশে লিখতে হয়। এবং ব্যবসা থেকে নগদ টাকা প্রদান করা হলে নগদ টাকা কমে যায়, তা ক্রেডিট হয়, যা নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদ একটি সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রই হলো সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সেই অনুযায়ী কারবারে নগদ টাকা পাওয়া গেলে নগদ টাকা বাড়বে, সেই লেনদেনটি ডেবিট পাশে লিখতে হবে এবং কারবার থেকে নগদ টাকা চলে গেলে বা প্রদান করা হলে নগদ টাকা কমবে, সেই লেনদেনটি নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখতে হবে। আমরা একটি এক গড়া নগদান বইয়ের নমুনা ছক দিয়েছি। দেখো, ডেবিট পাশে তারিখ, প্রাপ্তি বিবরণ, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা এবং টাকা, এই 5টি ঘর। ক্রেডিট পাশেও 5টি ঘর আছে, তারিখ, প্রদান বিবরণ, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা এবং টাকা। এই হলো এক গড়া নগদান বইয়ের ছক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই একটু অনুশীলন করবে এবং ক্লাসটাকে বারবার তোমরা চর্চা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নগদান বইয়ের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে আজকে আমরা এক গড়া নগদান বইয়ে আলোচনা করেছি। এক গড়া নগদান বইয়ের একটি সমস্যা তোমাদের সাথে তুলে ধরবো এবং তার সমাধান করব। দেখো, এক গড়া নগদান বইয়ের একটি উদাহরণ।
মার্চ 1, 2020-এ মাসুদের ব্যবসায়ের নগদ টাকা যে ছিল 10,000 টাকা, যা নগদান বইয়ের 1 গড়া নগদান বইয়ের ডেবিট পাশে বসবে। মলির পাওনা 4,000 টাকা পরিশোধ করা হলো, যা 1 গড়া নগদান বইয়ের ক্রেডিট পাশে বসবে। 3 তারিখে মিরাজের নিকট নগদ বিক্রয়, নগদ টাকা পাওয়া যাবে, 1 গড়া নগদান বইয়ের ডেবিট পাশে বসবে। 4 নম্বরে নগদে পণ্য ক্রয়, যা নগদ টাকা কমবে, নগদের ক্রেডিট পাশে বসবে। তুলির নিকট নগদ বিক্রয়, এই লেনদেনটি আসবে না, কেন এই লেনদেনটি বাকি, অর্থাৎ 5 তারিখে লেনদেনটি বাকি, এই লেনদেনটা নগদান বইতে বসবে না। তুলির নিকট থেকে পাওয়া গেল, এখন এই লেনদেনটির সাথে নগদ যুক্ত আছে, এই লেনদেনটি নগদের ডেবিট পাশে বসবে, কেননা তুলির নিকট থেকে টাকা পাওয়া যাওয়ার কারণে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। 7 নম্বর হাশেমের পাওনা 2,000 টাকা পরিশোধ করা হলো, হাশেমকে পরিশোধ করার কারণে নগদ টাকা কমেছে, এটা 1 গড়া নগদান বইয়ের ক্রেডিট পাশে বসবে। আশিকের নিকট থেকে ক্রয়, এই লেনদেনটি আসবে না, কেননা এটা বাকি লেনদেন, অর্থাৎ কোনো ক্রয় বিক্রয়ের সাথে ব্যক্তির নাম শুধু লেখা আছে, নগদ অথবা চেক নেই, ওই লেনদেনটি ধারে বা বাকি, সেই লেনদেনটি আসবে না। অর্থাৎ দেখো 5 তারিখের লেনদেনটার সাথে নগদ বা ব্যাংক যুক্ত নেই, শুধু তুলি নিকট বিক্রয়, এই লেনদেনটি বাকি, সেই জন্য 5 তারিখের লেনদেনটা নগদান বইতে আসবে না। অনুরূপভাবে 8 তারিখের লেনদেনটা আশিকের নিকট হইতে ক্রয়, এইখানে নগদ অথবা চেক কোনোটি উল্লেখ নেই, শুধু আশিক আছে, এটা থেকে বাকি লেনদেন ধরতে হবে, এই লেনদেনটিও 1 গড়া নগদান বইতে আসবে না। সুদ প্রাপ্তি 3,000 টাকা, নগদ টাকা বৃদ্ধি পাবে, যা ডেবিট পাশে বসবে। আসবাবপত্র প্রায় 15,000 টাকা, এতে নগদ টাকা কমবে, ক্রেডিট পাশে বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে উদ্দীপক থেকে কোনটি 1 গড়া নগদান বইয়ের ডেবিট পাশে এবং কোনটি 1 গড়া নগদান বইয়ের ক্রেডিট পাশে বসবে তা তোমাদের সাথে তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের একটি স্লাইডে প্রশ্ন দিলে পরের স্লাইডে আমাদেরকে সমাধানটা আনতে হয়, এবং সেজন্যই প্রশ্ন সাথে এবং সমাধান পাশাপাশি রেখে একটু অসুবিধা হয়, সেজন্য আমি তোমাদেরকে প্রথমেই আমি জানিয়ে দিলাম যে কোনটি 1 গড়া নগদান বইয়ের ডেবিট পাশে বসবে, কোনটি 1 গড়া নগদান বইয়ের ক্রেডিট পাশে বসবে, সেই অনুযায়ী সমাধানটা তোমরা অবশ্যই মিলিয়ে নিবে। এবং 1 গড়া নগদান বইয়ের নিয়মটা কিন্তু আমাদের টিচকের যে খতিয়ান করেছি সেই খতিয়ানের মতোই, যে ডেবিট যে পাশে বড় হবে সেই পাশে যোগ করতে হবে, এই যোগফলটাকে দুই পাশে লিখে বড় যোগফল থেকে ছোট যোগফল বাদ দিয়ে যা থাকবে তাকে বলা হবে ব্যালেন্স সিডি। 1 গড়া নগদান বইতে অনুরূপভাবে ব্যালেন্স সিডি করতে হবে, বড় পাশে যোগ করতে হবে, ছোট পাশে বিয়োগ করতে হবে, যা তোমাদেরকে খতিয়ান করার সময় টিচকের মাধ্যমে তা বোঝানো হয়েছে। আমরা আশা করি তার সাথে তোমরা মিল রেখে অঙ্কটি সমাধান করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এখন এর সমাধানটি নিচে দেওয়া হলো, তোমরা একটু লক্ষ্য করো। জনাব মাসুদের ব্যবসায়ের 1 গড়া নগদান বই, তারিখ 31 মার্চ 2020 খ্রিস্টাব্দ, ডেবিট পাশে তারিখ প্রাপ্তি বিবরণ, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা টাকা, তারিখ প্রদান বিবরণ, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা টাকা। 1 নম্বরে ব্যালেন্স বিডি 1 লক্ষ টাকা। 3 তারিখে দেখো, 3 তারিখে আমরা বিক্রি করে নগদ টাকা পেয়েছি, সেজন্য ডেবিট পাশে। দেনাদার তুলির কাছ থেকে আমরা 2,000 টাকা 6 তারিখে পেয়েছিলাম, সেজন্য ডেবিট পাশে। সুদ বাবদ টাকা পেয়েছিলাম 3,000 টাকা, সেজন্য বৃদ্ধি পেয়েছে, সেজন্য ডেবিট পাশে। পাওনাদার মৌলিকে আমরা দিয়েছিলাম 4,000 টাকা, যেহেতু নগদ টাকা কমবে সেজন্য ক্রেডিট পাশে। ক্রয় বাবদ নগদে কিনেছিলাম আমরা 5,000 টাকা, টাকা কমবে সেজন্য ক্রেডিট পাশে। পাওনাদার হাশেমকে আমরা টাকা দিয়েছিলাম 2,000 টাকা, এর ফলে নগদ টাকা কমেছে সেজন্য ক্রেডিট পাশে। আসবাবপত্র কিনেছি 15,000 টাকা, এতে নগদ টাকা কমেছে সেজন্য ক্রেডিট পাশে। এই ছিল আমাদের লেনদেনগুলো। এখন আমরা ডেবিট পাশে যোগ করে যোগফল পাই 1,15,000 টাকা, এবং ক্রেডিট পাশে 1,15,000 টাকা ছিল না, ছিল 4,000 আর 5,000, 9,000, 9,000 আর 2,000, 11,000, 11,000 আর 15,000, তাহলে 26,000। 1,15,000 থেকে 26,000 বাদ দিলে থাকে 89,000, যা ব্যালেন্স সিডি, তার পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের এই ছকটা খতিয়ান এটি ছকের সাথে মিল আছে এবং অঙ্ক করার নিয়ম পদ্ধতি মিল আছে। আমি আশা করি তোমরা সেই মিল রেখে 1 গড়া নগদান বই করতে পারবে ইনশাল্লাহ, এবং তোমাদের পাঠ্যপুস্তকের বইয়ে যে আরো 1 গড়া নগদান বই রয়েছে সেগুলোর সাথে তোমরা অনুশীলন করবে। আমি আশা করি এতে তোমাদের 1 গড়া নগদান বই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের 2021 সালের 16 জানুয়ারি যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেই পরীক্ষাতেও তোমাদের জাবেদা থাকবে, তোমাদের খতিয়ান থাকবে, বিশেষ জাবেদা থাকবে, নগদান বই থাকবে,
এবং লেনদেনের সংক্রান্ত থাকবে, হিসাব সমীকরণ থাকবে। যে বিষয়গুলো তোমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে সেই বিষয়গুলো থাকবে। সেই বিষয়গুলো তোমরা যদি বারবার রিভিশন করো, সমাধান করো, ইনশাআল্লাহ সেই পরীক্ষা তোমরা ভালো করতে সক্ষম হবে। আমি এই প্রত্যাশা তোমাদের উপর রাখি। আশা করি তোমরা সেটা সফলকাম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের ক্লাসে মূল্যায়নে বলবো, তোমরা সবাই নগদান বই কাকে বলে বলতে পারবে, নগদান বইয়ে কি কি লেনদেন বসে না সেটা বলতে পারবে, এক নগদান বইয়ের ছকে কয়টি ঘর আছে সেটা তোমরা বলতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে একটি বাড়ি কাজ দেওয়া আছে। বাড়ি কাজটি তোমরা করে নিয়ে আসবে। আমি কলেজ যখন স্বাভাবিক হয়ে আমরা করোনা মুক্ত হয়ে যখন কলেজে ক্লাসে আসব, তোমাদের বাড়ি কাজগুলো ইনশাআল্লাহ দেখব এবং সমস্যা থাকলে সমাধান করব। তারপরেও বিষয়গুলো একটু আলোচনা করে দিচ্ছি। মিস্টার মনির ব্যবসায়ী মে 2020 সালে লেনদেন ছিল নিম্নরূপ: নগদ উদ্বৃত্তি এত টাকা, যা ডেবিট পাশে ব্যালেন্স বৃদ্ধি হবে। পণ্য ক্রয়, এটা ক্রেডিট পাশে যাবে। পণ্য বিক্রয় 20,000 টাকা, এটা ডেবিট পাশে আসবে, নগদ টাকা পাওয়া যাবে যেহেতু। ব্যাংকে জমা দেওয়া হলে নগদ টাকা কমবে, এটা ক্রেডিট পাশে যাবে। ভাড়া প্রদান করা হলো, নগদ টাকা কমবে, এটি ক্রেডিট পাশে যাবে। আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা, নগদ টাকা কমবে, ক্রেডিট পাশে যাবে। বেতন দেওয়া হলো 5,000 টাকা, নগদ টাকা কমবে, ক্রেডিট পাশে যাবে। ব্যাংক থেকে উত্তোলন 10,000 টাকা, নগদ টাকা বাড়বে, ডেবিট পাশে বসবে। তা আমি তোমাদেরকে মৌখিকভাবে কোনটি ডেবিট কোনটা ক্রেডিট তোমাদেরকে বলেছি। তোমরা এক গড়া নগদান বইয়ের একটি ছকে সেই অঙ্কটি করে নিয়ে আসবে। আমি ইনশাআল্লাহ ক্লাসে দেখব। তোমাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর এবং সাফল্যমণ্ডিত জীবন কামনা করে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।